কিন্তু মেইন যেটা জিনিস দেখে আমি ভয় পেয়ে যাই সেটা হচ্ছে যে আগুন জ্বলছে বাড়ির মধ্যে। এবং আগুনটা এই নয় যে নর্মালি কেউ হয়তো আগুন জ্বালিয়েছে সেরকম না, আগুনটা কিন্তু রীতিমতো ওই বাড়ির সিলিং অব্দি যাচ্ছে। একটা বাড়িতে আগুন লাগছে, তাহলে আগুন লাগছে তো নিশ্চয়ই গোটা বাড়িতেই লাগবে, পার্টিকুলার সেই রুমে আর সেই পজিশনটাই, মানে এই যে ছড়িয়ে যাচ্ছে এমন কিন্তু নয়। দোতলা থেকে জাস্ট ওই একতলায় যাওয়ার যে সিঁড়ির যে মানে এটা, ওই হুম। লাইনটাতে আমরা যখন টর্চ মেরে দিই, টর্চ মেরে দেখতে পারি যে কোনো একটা কিছু যেন দেওয়ালে সরে গেল। কাঁথির এমন একটি বাড়ি যেখানে দিনের বেলায় পর্যন্ত ওর সামনে দিয়ে মানুষ যেতে গেলে একটু হলেও সংকোচ বোধ করে। আর রাতের বেলার কথা না হয় ছেড়েই দিলাম, সন্ধ্যা হলেই ওই বাড়ির ভেতর থেকে ভেসে আসে নানা রকম আওয়াজ, কান্নার আওয়াজ, নুপুর পরে কারো চলে ফিরে বেড়ানোর শব্দ। তা কি ঘটেছিল সেই পরিত্যক্ত বাড়িটিতে, এবং কী বা অজানা রহস্য লুকিয়ে আছে ওই বাড়িটির কোনায় কোনায়? জানতে হলে অবশ্যই আজকে রাতুল বাবুর মুখ থেকে শুনতেই হবে আপনাদের এই ঘটনাটি। আমি অর্পণ আছি আপনাদের সাথে। আপনি শুনছেন টেরর এফএম। আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন, এবং আজকের ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। প্লিজ ইউজ হেডফোন ফর বেস্ট এক্সপিরিয়েন্সেস। আর প্রতিবারের মতো এবারেও বলতে চাইবো, আপনারা যদি নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স বা কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করে ফেলতে পারেন। তো আর বেশি দেরি করছি না, শুরু করব আজকের এই টেরিফাইং একটি কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যালো। নমস্কার রাতুল বাবু, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? এই তো চলছে। আর আপনার ফ্যামিলিকে হ্যাপি নিউ ইয়ারের অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। একদম 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 একদম। গুরুজনদের আমার শ্রদ্ধা প্রণাম জানাবেন এবং বাড়ির ছোটদেরকে ভালোবাসা। একদমই তাই। প্রথমেই টেরর এফএম এর সমস্ত শ্রোতা বন্ধু যারা আছেন আমাদের, মানে আমার যে আমরা যে বসছি আজকে আমাদের কথোপকথনটা যারা শুনবেন, সেই সমস্ত সুধী শ্রোতাবৃন্দ সহ অর্ণববাবু আপনাকেও জানাই শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। দাদা, নামটা আশা করি, অর্পণ। আচ্ছা সরি, আমি একদম মানে আমারই শোনা ভুল বা আমারই, হ্যাঁ অর্পণ, একদম আমি কারেকশন করে নিলাম, নেক্সট টাইম হবে না। হ্যাঁ, ঠিক আছে, আসলে আমি রাতুল দা, আপনার সাথে তো আমাদের একটা পডকাস্ট হয়েছিল অনেকদিন আগে, এবং সেটা ছিল একদম একদম একদম। আপনার অলৌকিক ঘটনার উপর। যেহেতু আমাদের ঠিক। যে চ্যানেলটা আছে সেটা তো অলৌকিক যে ঘটনাটা আছে সেটার উপর অনেক, অতটা বেশি আমি ফিডব্যাক পাইনি। কিন্তু তাও আপনার কাছে যেহেতু আমি শুনেছিলাম আপনার নিজের লাইফে কিছু ভৌতিক ঘটনাও রয়েছে, সেই ঠিক। সূত্রেই আজকে আমরা আরেকবার বসেছি ঘটনাগুলো নিয়ে। একদম একদম একদম। আমার তো কালকে আপনার সাথে কথা হচ্ছিল, এবং আজকের পডকাস্টটা অ্যাকচুয়ালি কালকেই আমাদের করার কথা ছিল, এবং ঠিক ঠিক ঠিক। সাডেনলি আপনি বলেন যে আপনার যে ছেলে আছে তার মানে প্রচন্ড রকম শরীর খারাপ হয়ে যায়, সামথিং লাইক একদম অ্যাসিডিটি একদম প্রবলেম একদম। শুরু হয়ে যায়, এবং আপনি বলেন যে কালকে ঠিক করতে পারবেন না এবং টাইম দিতে পারবেন না। তো আজকে ঠিক ঠিক। পডকাস্ট শুরু করার আগে আমি যখন আপনার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম, সেই সময় আমি যেটা জানতে পারলাম যে আপনি ওই সময় কিছু একটা ফিল করেছিলেন একটা বাড়িকে ক্রস ঠিক করার ঠিক টাইমে। ঠিক ঠিক তো আপনি যদি ঠিক একটু ঠিক। ডিটেলসে বলেন কালকে কি কি ঘটেছিল আপনার সাথে। আচ্ছা, আমি শুরুটা যখন সেই ঘটনা থেকেই হচ্ছে তাহলে আমি সেই ঘটনা থেকেই শুরু করি, দিয়ে আমি মূল পর্বে যাব। অবশ্যই। তো মোটামুটি এই ঘটনাটা মানে যারা সায়েন্সের দিক থেকে যারা ভাবতে চাইবে হয়তো মনে হবে যে এটা কেমন একটা ব্যাপার, হয় আমি মিথ্যে বলছি বা এরকম হতে পারে না, কিন্তু আমি নিজেই সায়েন্সের ছেলে, ঠিক কিনা? তো সেই জায়গা থেকে আমি এর উত্তর এখনো পাইনি। আশা করছি শ্রোতা বন্ধুরা শুনে নিশ্চয়ই ফিডব্যাক দেবেন। তো হুম। ঘটনাটা হচ্ছে কি, কালকে আপনার সঙ্গে বসার কথা ছিল আমার 8টার সময়। তো আমার ছেলে অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমি সেটাকে পিছিয়ে 9টায় করি। কিন্তু মানে আমি আহ, যেই লোকেশনটা নিয়ে আজকে আমি আলোচনাটা করব বা এই ঘটনাটা তুলে ধরবো, সেই লোকেশনটার কাছাকাছি ছিলাম কিন্তু কালকেই। তো সেই আচ্ছা। এমন কিছু দেখার আমি কিন্তু দেখেছি স্যার ভেতরে,
মানে সেই লোকেশনে দেখেছি। এই লোকেশনে দেখার পরে আমার মনে হয়েছে যে আজকে আমি কথা বলার মতো অবস্থায় থাকবো না, বা এই সময় কথা বলার উপযুক্ত সময় নয়। হুম যে কারণের জন্য আমি প্রোগ্রামটা ক্যান্সেল করে, মানে পোস্টপোন করে আজকে আমি নেক্সট টাইম শিডিউল করেছি আর কি। তো হুম ঘটনাটা হচ্ছে গিয়ে, ওটা আমার নিজের পিসির বাড়ি। পিসির বাড়িতে উম একটা হন্টেড লোকেশন হিসেবে আমাদের এখানে পরিচিত। আর হন্টেড কেন, কি ব্যাপার, সে ব্যাপারটা আমি একটু পরে বিস্তারিত ভাবে যাচ্ছি। কিন্তু কালকে যে জিনিসটা দেখেছি, হুম সেটা আমার কাছে একদমই ইউনিক ব্যাপার ছিল। যে ওই আমি যখন তোমার সাথে কথা বলতে বলতে রাস্তাটা ক্রস করছি ওই বাড়ির সামনে দিয়ে, তো সম্ভবত রাত্রি বাড়ির যে, 9টা ছিল টাইমটা বোধহয়। হ্যাঁ, একদম 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 রিশিডিউল করা ছিল, 8টা থেকে পিছিয়ে আমি 9টা করেছিলাম। হুম হুম ঠিক ওই ওই সময়টাতে, মানে ওই জায়গাটাতে একটু ওই, মানে একদম মেন রোডের পাশে, মানে হুম গ্রামের বাড়ি, কিন্তু গ্রামের যে মেন রাস্তা, সেই মেন রাস্তার পাশেই কিন্তু বাড়ি। হুম তো এই রাস্তা থেকে দাঁড়ালে ঘরের ভেতরে ওই বড় বড় জানলাগুলো কিন্তু খোলাই আছে, এবং গ্রিল দেওয়া, খোলাই জানলা। তো হুম ভেতরে কেউ যদি থাকে, কিছু যদি করে, ওটা কিন্তু বাইক থেকে ইজিলি দেখা যায়, কেননা ওই আউটসাইডের পাঁচিলগুলো কিন্তু ভেঙে গেছে। হুম আমি ঠিক আহ, দোতলাতে আহ, কারুর একটা প্রেজেন্ট ফিল করেছি, মানে কেউ যেটা কনভারসেশন চলছে দুজনের তিনজনের মধ্যে, সেটা আস্তে আস্তে হচ্ছে। কিন্তু মেইন যেটা জিনিস দেখে আমি ভয় পেয়ে যাই, সেটা হচ্ছে যে আগুন জ্বলছে বাড়ির মধ্যে। এবং আগুনটা এই নয় যে নর্মালি কেউ হয়তো আগুন জ্বালিয়েছে, সেরকম না। আগুনটা কিন্তু রীতিমতো ওই বাড়ির সিলিং অব্দি যাচ্ছে। আচ্ছা মানে বাড়িতে আগুন লাগলে যে ধরনের আগুন হয়, ঠিক সেই রকম আগুন। এই নয় যে ছোটখাটো কেউ বাড়িতে রান্না করছে হোক, কি আলো জ্বালিয়েছে হোক, সেরকম নয় কিন্তু। হুম মানে চিন্তা করার বিষয় এটাই, যে একটা বাড়িতে আগুন লাগছে, তাহলে আগুন লাগছে তো নিশ্চয়ই গোটা বাড়িতেই লাগবে, পার্টিকুলার সেই রুমে আর সেই পজিশনটাই, মানে এই যে ছড়িয়ে যাচ্ছে এমন কিন্তু নয়, হুম ঠিক কিনা? এবং আমি আহ, যেটা বলছি, যে আমি সেটাকে অনেকক্ষণ ধরে, মানে আমি তো ভয় অ্যাকচুয়ালি সেখান থেকে চলে আসি। হুম চলে আসার পরেও আমি যখন পেছন ফিরে দেখি, তখনও কিন্তু আগুন জ্বলছে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আজকে সকালবেলা যখন ওই পাশ দিয়ে যখন যাই, ওটা আমাদের যাতায়াতের পথেই পড়ে আর কি, ওই রুমটা মানে কিছুই নেই, মানে আগুনের কোনো চিহ্ন বলতে কিছু নেই। আমরা জানি আগুন জ্বললে একটা কিছু না হোক একটা কালো দাগ আসে, মানে পুড়ে হুম যাওয়ার দাগ যেটা। হুম বাড়িটা অ্যাজ ইট ইজ ওই রুমের মধ্যে, মানে নর্মাল যেরকম ছিল সেরকমই আছে। এবং পরবর্তীকালে আমি যখন এটা ওই কাছাকাছি কয়েকজনকে আমি যখন জিজ্ঞাসা করি যে এরকম আহ তোরা কি কালকে কেউ দেখেছিস এরকম ব্যাপার, বলে এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো হয় এখানে। মানে ওরা হ্যাবিচুয়েটেড ওখানকার লোক। হুম মানে সবসময় না হলেও মাঝে মধ্যে কিন্তু হয় এটা। মানে এটা শুধু আমার সাথে হয়েছে এরকম নয়, মানে কালকের ঘটনাটা। আর আচ্ছা এই এই বাড়িটার সম্পর্কে আমি একটু একটু আগের কথা যদি না বলি, তাহলে জিনিসটা হয়তো শ্রোতা বন্ধুদের বুঝতে অসুবিধা হবে। এই বাড়িটা হচ্ছে গিয়ে আজ থেকে প্রায় ধরুন 12-13 বছর আগে তৈরি করা হয়েছিল মানে আমার বাড়িটার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে গিয়ে কাঁথি, আপনারা সবাই জানেন আশা করছি। হুম আহ, মানে এই কাঁথি থেকে, মানে কাঁথি তো খুব বড় একটা জায়গা, ওই কাঁথির যে পঞ্চায়েত এলাকা, মানে গ্রামীণ এলাকা যেগুলো, সেই এলাকার মধ্যে একটা ব্লক হচ্ছে কাঁথি 3 ব্লক, সেই এলাকার ঘটনা। তো আমার বড় পিসেমশাই সপরিবারে সেখানে থাকতেন। আমার বড় পিসেমশাই হচ্ছেন হলদিয়াতে হুম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে ম্যানেজার পদে ছিলেন। হুম এখন সিস্টেম ইঞ্জিনিয়ার ছিলেন আর কি। সিস্টেম ইঞ্জিনিয়ার থেকে প্রমোশন হয়ে ম্যানেজার পদে গেছেন। হুম তো উনি, ওনার দেশের বাড়ি ছিল ওখানে। আমার বড় পিসিমার হচ্ছে গিয়ে 2 ছেলে আর 1 মেয়ে। হুম তো উম, বড় পিসেমশাই কিন্তু হলদিয়াতেই থাকতেন। এই বাড়িটা কিন্তু বড় পিসেমশাইয়ের বাবা এবং মা থাকতেন, আর একটা কাজের লোক থাকতো। তো ওনারা মারা যাওয়ার পরে বাড়িটা অ্যাজ ইট ইজ মানে পড়েই ছিল। এখন আমার বড় পিসেমশাইয়ের সঙ্গে চাকরিতে থাকাকালীন ওই হুম আহ, ধরুন ওনার যখন 45 প্লাস কি 50 ইয়ার্স মতো এজ, 50 বছর যখন বয়স, ওই সময় একটা দুর্ঘটনা ঘটে সাইটে, মানে কোম্পানির সাইটে। হুম দুর্ঘটনা ঘটার জন্য উনি বাধ্য হন ভিআরএস নিতে, মানে
ভলেন্টারি রিটায়ারমেন্ট সার্ভিস, যেটা ওই জেনে শুনে অসুস্থ হয়ে গেলে আমি আর 60 ইয়ার কমপ্লিট করতে পারছি না, আমাকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হবে, হুম যেটাকে ভিআরএস বলে। হুম উনি ভিআরএস নিয়ে কিন্তু বাড়ি চলে আসেন। আচ্ছা, যে ঘটনাটা ওনার সাথে সাইটে হয়েছে সেটাও কিন্তু একটা শোনার মতো ইন্টারেস্টিং। আমি একটু বলি যতটুকু শোনা আমার। আমি তো হুম তখন খুবই ছোট। হুম উনি ওনাদের কোম্পানির একটা নতুন সাইটে উনি ভিজিটে গেছেন। আপনারা বকখালি জানেন, বকখালি খুব নাম করা একটা টুরিস্ট স্পট হয়ে গেছে এখন, হুম দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি যেতে। ওটা হুম হলদিয়া থেকে ওই লঞ্চে করে বা ভেসেলে করে কিন্তু যাওয়া যায়। হুম তো ওই বকখালিতে কোম্পানির একটা নতুন সাইট, ওই ওখানে কোম্পানি কিছু একটা তৈরি করবে, ও তার আগে ভিজিটে পাঠিয়েছেন, ইন্সপেকশনের জন্য পাঠিয়েছে। তো আচ্ছা পিসেমশাইরা মোট গেছিলেন 3 জন। 3 জনের মধ্যে পিসেমশাই বড় পজিশনে ছিলেন। ওনার সাথে একজন সিস্টেম ইঞ্জিনিয়ার একজন গেছিলেন জুনিয়র, আর হুম একজন ছিলেন সুপারভাইজার। এই হুম 3 জনের গ্রুপ গেছিল। তো বকখালি আজকে হয়তো অনেক শ্রোতা বন্ধু যারা শুনবে তারা জানে যে বকখালি আজকে অনেকটাই ডেভেলপ হয়েছে, কিন্তু হুম আমি যে যখনকার কথা বলছি খুব সম্ভবত ওটা 2011 কি 12 সালের কথা। হুম ওই সময় বকখালিতে অধিকাংশ জায়গায় ছিল আনঅকুপাইডের, কেউ সেখানে পা পড়েনি অনেকের আর কি, এরকম ব্যাপার, জলা জঙ্গল এলাকা, হুম আহ ভেড়ি টাইপের ছিল আর কি। তো ওখানে ওই একটা ঝুপড়িতে ওই হোগলা পাতা থাকে না, হোগলা পাতার চাল করে ঝুপড়ি করা ছিল। ওটা আচ্ছা হচ্ছে কি জেলেদের, যারা ওই মাছ বিক্রি করে সংসার চালায়, জেলে যারা, ওই জেলেদের খটি ছিল, ওদের খটি বলা হয়। হুম ওরা কি করে, ওদের যখন মাছের সিজন থাকে তখন গিয়ে ওরা ওই ছাউনিটাকে রিপেয়ার করে ওইখানে থাকে, আর না হলে আদারওয়াইজ বছরের প্রায় 7 থেকে 8টা মাস ওরা কিন্তু ওই জায়গাটা ফাঁকাই পড়ে। তো এই জায়গাতে পিসমশাইরা ওখানে থাকার কোনো জায়গা পায় না, বাধ্য হয় ওইটাকে রিপেয়ার করে কোনো রকমে ওইখানে থাকার। খুব সম্ভবত 7 দিনের একটা টাইম ছিল, ডিউরেশন ছিল, 7 দিনের মধ্যে ইন্সপেকশন করে রিপোর্ট করতে হতো কোম্পানিতে। হুম তো ওনারা প্রাইভেট গাড়ি করেই গেছিলাম, তারপরে রাস্তাটা খারাপ হওয়ার জন্য গাড়িটাকে কোনো একটা লোকেশনে রেখে হেঁটেই যেতে হয়েছে ওখানে, প্রায় ধরুন 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে ওই লোকেশনে যেতে হয়। হুম তো পিসমশাইরা যখন ওইখানে প্রেজেন্ট হয়, প্রথমেই যখন দেখে যে এমনি চারদিকে শুনশান, হুম বিচ, নদীর যে বিচটা আছে ওইখানে বিচের পাশে হচ্ছে গিয়ে ওই ঝুপড়িটা আর কি। ওদের তো খুবই পছন্দ হয় আর কি। অসুবিধা বলতে কি, দোকানপাট নেই, কিছু নেই। পিসেমশাইরা ওখানে 3 দিন ছিলেন, কোনো রকম কোনো সমস্যা হয়নি। চতুর্থ দিন থেকে হুম পিসেমশাই শুধু নয়, বাকি 2জনেরও কিন্তু সেম ফিলিংস হয় যে ওদের রুমের মধ্যে ওরা ছাড়াও কিন্তু কেউ না কেউ আছে। আচ্ছা এবারে সারাদিন তো সাইটে কাজ টাজ থাকে, বিভিন্ন মেজারমেন্ট নিতে হয় ওদের, না কি হুম সমস্ত স্কেলিং টেলিং করে, হুম ওটার জন্য এতটাই ব্যস্ত থাকে, এসেই মোটামুটি ডিপ ঘুমে ওরা পড়ে যায়, যে এই ফিলিংসটাকে ওরা পাত্তা দেয় না। হুম ঠিক যেদিন সাইট থেকে আসবে তার ঠিক 2 দিন আগে, এটা পিসেমশাইয়ের কাছ থেকেই আমাদের শোনা, কিন্তু এই নয় যে আমি দেখেছি সেরকম। পিসেমশাই বলছে যে রাত্রেবেলা ঘুমিয়েছি, হঠাৎ পাশে যখন দেখি সুপারভাইজারের নাম হচ্ছে রতন। বলছে রতন আমার পাশে নেই, হয়তো টয়লেট করতে গেছে, এটা হতেই পারে। হুম সবচেয়ে মজা হচ্ছে যখন পিসেমশাই দেখলো যে রতন উঠে, আহ, ওটা শীতকালের সময় ছিল ঘটনাটা, রতন উঠে খালি গায়ে বসে আছে। এবারে তখন কটা বাজে, ওই 2-3টে বাজে, আমার টাইমিং সম্পর্কে এতটা ধারণা নেই। হুম মাঝরাত্রিতে কেউ যদি খালি গায়ে উঠে বসে থাকে শীতের রাত্রিতে, এটা আনন্যাচারাল ব্যাপার, স্বাভাবিক, হুম হয়তো অসুস্থ লাগছে। আহ, রতন কিন্তু ফিক্সড অবস্থায় বসে নেই, ও কিন্তু দুলে যাচ্ছে কন্টিনিউ। কেউ যখন পড়তে বসে ওই দুলে দুলে পড়ে, অনেকের অভ্যাস থাকে না দুলে দুলে পড়া, হুম 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 ও ঠিক, ও কিন্তু সেম সেটাই করছে। এবং উম, কতক্ষণ পিসেমশাই তার পাশে যিনি জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন তাকে ডাকলেন, তারা তো রীতিমতন তার নাম ধরে ডাকছে যে কি ব্যাপার রকম, এরকম করছিস কেন, এরকম চলে আয়, শুবি আয়। কোনো কথা নেই, কিছু নেই, কিছুক্ষণ পরে ও সেন্সলেস হয়ে পেছন দিকে উল্টে পড়ে, তাকে হুম ধরাধরি করে আবার বিছানায় শুয়ে দেয়। হুম ঠিক তার পরের দিন, লাস্ট
দিন যেটা ছিল, মানে সেই দিন কাজটা কমপ্লিট করে ওদের গুছিয়ে চলে আসার কথা ছিল। হুম তার পরের দিন রতন খুব অসুস্থ হয়ে যায়, ওকে নিয়ে কোনো রকমে মানে ওখানকার স্থানীয় লোকেদেরকে বলে ওই ভেলা বলে, ভেলা বলতে জলের ভাষার যে ভেলা হয় না, মানে ওই থার্মোকল দিয়ে বানিয়ে ওই ভেলা করে নদী পেরিয়ে ওখানে একটা লোকাল চিকিৎসককে দিয়ে কোনো রকমে ওই ফার্স্ট এর কিছু করিয়েছে, বা প্রাথমিক চিকিৎসা যেটাকে বলছি আর কি। ওইগুলো করানোর পরে হলদিয়া অবধি ফিরে আসার টাইম হয়নি, গাড়িতেই কিন্তু মারা যায়। গাড়িতেই কিন্তু মারা যান, এবং সেটা রক্ত বমি করে। আচ্ছা উম, এটা একটা এটা একটা দিক যায়, মানে এই ঘটনার পর থেকে মানে যেহেতু পিসেমশাই ইনচার্জে ছিলেন পুরো টিমটা, তো স্বাভাবিক উনার খুব খারাপ লাগে জিনিসটা, খুব মেন্টালি শকড হয়েছিলেন। ওই ঘটনার পরে পিসেমশাই প্রায় আর 2 থেকে 3 মাস কাজ করেছেন, তারপরে কিন্তু হঠাৎ করেই ভিআরএস নিয়ে নেন। এবং সবচেয়ে মজার বিষয় যেটা বলি, একটা লোক কতটা অসহায় না হলে, হুম একজন ছেলে মাধ্যমিক দিবে, মানে আমার বড়দা তখন মাধ্যমিক দিবে, পিসির যে বড় ছেলে, হুম এই অবস্থায় স্কুল থেকে তাকে মানে উনি যেহেতু চলে আসছেন ভিআরএস নিয়ে, স্কুলে বললেন যে, স্কুল বলছে যে আপনি আর কটা দিন থেকে যান, ছেলের তো পরীক্ষাটা আছে, আর আপনি ভিআরএস নিয়েছেন বলে সঙ্গে সঙ্গে আপনাকে তো যেতে হবে এমন কোনো কথা নেই। আর ওখানে কিন্তু বিশ্বমশাইদের ফ্ল্যাট ছিল, আইওসি ফ্ল্যাটে কিন্তু উনি থাকতেন। এই হুম নয় যে ফ্ল্যাট থেকে বের করে দিবে, আর আইওসি তে চাকরি করতে নিশ্চয়ই ভালো অ্যামাউন্ট একটা পেতেন, এই নয় খুব যে অসুবিধা হবে সেরকমও না, কিন্তু উনি থাকলেনই না। মানে আমার দাদাকে রীতিমতো পরের বছর আবার মাধ্যমিকের অন্য স্কুল থেকে মানে ওর পরীক্ষা দিতে হয়েছিল। মানে আচ্ছা একটা লোক কিছুতেই কোনো উত্তর কিন্তু দিচ্ছে না, মানে কি ব্যাপার হয়েছে, ওরা কলিগরা জিজ্ঞাসা করছে হঠাৎ করে ভিআরএস এর সিদ্ধান্ত কেন, বাড়িতে বসে মিটিং হচ্ছে, উনার যিনি সিনিয়র যিনি ছিলেন উনি এসে বলছে, উনি কোনো রকম, মানে আমার বড় বিশ্বমশাইয়ের নাম সুদীপ। সুদীপ খুব ব্রাইট স্টুডেন্ট ছিলেন বিশ্বমশাই। ওর ক্লাসমেট যারা, মানে যারা ওই কোম্পানিতে সার্ভিস করে বা অন্যান্য কোম্পানিতে আছে, ওরা ফোন করে বলছে হঠাৎ করে, উনি কিন্তু টোটাল, আমি যেটা দেখেছি উম, ওই ঘটনার পর যখন উনি ফিরে এলেন সম্পূর্ণ আলাদা একটা পার্সোনালিটি। মানে উনি কথাবার্তা খুবই কম বলতেন, মানে যেগুলো না বললে নয়। আচ্ছা মানে ওই প্রাণোজ্জ্বল ভাবটা ওর মধ্যে ছিল না। মানে গম্ভীর হয়ে গেছিলেন। গম্ভীর, একদমই গম্ভীর। এবং সবচেয়ে মজা হচ্ছে গিয়ে, যে লোকটা ঠাকুর দেবতাকে বিশ্বাস করতেন না, সেই লোকটা গলাতে সেই রুদ্রাক্ষের মালা, তারপরে 5 মেশালি পাথরের বিভিন্ন রঙিন পাথরের মালা টালা পরে বিভিন্ন জায়গায় চলে যেতেন, মন্দিরে চলে যেতেন, সিঁদুর টিঁদুর কেটে ঘুরতেন, মানে এরকম। ভিআরএস এর পরে একটা লোকের লাইফ, বাড়িতে তো আর উনি বসেনি, উনি সারাদিন ধরে কোনো না কোনো মন্দিরে কোনো না কোনো সাধু বাবার কাছে গিয়ে এইরকম এই সমস্ত কাজ করতেন। খুবই গম্ভীর হয়ে গেছিলেন। হনুমান চালিসা পাঠ করতেন সবসময়। আহ, কিন্তু উনি বেশি দিন কিন্তু আর বাঁচেননি। খুব সম্ভবত ওটা কত হবে, ওইখান থেকে উনি ভিআরএস নিয়েছেন 2000 ওই 11 কি 12-র দিকে, ওই 13 কি 14-র দিকে মারা যান। মানে ওনার বাবা মা মারা গেছেন, মানে দাদু, মানে দাদু আর দিদা, মানে পিসির শাশুড়ি আর শ্বশুর মশাই দুজনেই কিন্তু একসাথে মারা গেছেন একটা অ্যাক্সিডেন্টে। ওটা খুব সম্ভবত 2008 হবে। তারপরে কিন্তু ওর বাড়িতে কোনো রকম কেউ মারা যাননি, মানে খুব ভালোই চলছিল ব্যাপারটা। কি বলছি বুঝতে পেরেছেন তো? হুম তো এই ঘটনাটা হওয়ার পর পিসি খুব শক পায়। যাই হোক, বাপের বাড়িতে এসেছিলেন, মানে আমার দেশের বাড়িতে এসে ছিলেন বহুদিন বাচ্চা টাচ্চাকে নিয়ে। আর তারপরে বাড়িটাকে মানে কি বলবো, একটু সারিয়ে টারিয়ে অনেকটাই দুঃখ ভুলে গেছিলাম। তারপরে মানে সেখানে গিয়ে আমার ঠাকুমা পিসিমণির সাথে গিয়ে অনেকদিন ছিলেন ওনার বাড়িতে, মানে ওই সময়টা। তারপরে পিসি স্বাভাবিক হয়েছে, তারপরে জীবন যেরকম চলা সেরকম চলছিল, সবকিছুই নর্মাল ছিল। তারপরে সমস্যাগুলো শুরু হয় 2015 সালের দিকে। 15 সালের দিকে কি হয়, তো আমার পিসিমণির যে মেয়ে, মানে আমার দিদি হয়, যিনি রাঙাদি বলি আমরা। তো রাঙা দিদি এখানে এসে কোনো একজনের সাথে মানে ওর ভালোবাসা হয়ে যায়। তো ছেলেটা খুব সম্ভবত একটু ওই কাস্ট, নিচু কাস্টের আর কি। আমি এখানে কোনো কিছু নাম উল্লেখ করছি না। আহ, তো পিসিমণি এই জিনিসটা মেনে নেয়নি। এবারে আমরা ছিলাম হচ্ছে গিয়ে ওই বললাম না বিগ রায়ত আর কি।
মানে জমিদার টাইপের, ওর পিসিমণিরাও ছিলেন জমিদার। তো ওদের ফ্যামিলিতে এই জিনিসটাকে ওরা মেনে নেয়নি। মেনে না নেওয়ার জন্য বাড়ি থেকে প্রচন্ড ভাবে প্রেসার ক্রিয়েট করা হয় যে ওই ছেলের সাথে সম্পর্ক রাখবি না। আর গ্রামের দিকে তো এই জিনিসটা খুব তাড়াতাড়ি হাইলাইট হয়ে যায়, ঠিক কিনা? পারিবারিক সম্মানের একটা ব্যাপার একদম। থাকে। এদিক থেকে দিদি খুব ভেঙে পড়ে। দিদি কলেজে তখন পড়তো, কলেজ যাওয়া বন্ধ করে দিল, বাড়িতেই থাকলো সারাদিন। তারপরেও আমি দেখতাম যে বিকেলবেলা হলে ছেলেটার সঙ্গে লুকিয়ে লুকিয়ে মিট করতো। মানে এটা কয়েকজন, মানে আমরা কয়েকজন জানতাম, মানে যারা ছিলাম ছোট আর কি, তাদের সাথে দিদি কথাটা তো বলতো। এরকম করেই চলছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ করেই শোনা যায় দিদিকে দেখতে বাড়িতে সম্বন্ধ নিয়ে এসছে একজন। এবারে সম্বন্ধ যার এসেছিল সে ছিল পুলিশ, মানে পুলিশে চাকরি করে। ও দিদিকে বিয়ে করার জন্য দিদির বাড়িতে আসে। এবারে পিসিমণি তো খুবই ভালো, মানে খুশি আর কি, যে মেয়েটা তো এরকম একটা, যাই হোক পাড়াতে একটা বদনাম রটে গেছে, এই অবস্থায় যদি বিয়ে হয়ে যায় তাহলে তো জিনিসটা খুবই ভালো হয়। তো পিসি মোটামুটি সেদিন খুব ঘটা করে ঘরপর সাজিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় সবাইকে ডেকেছে যে আমার মেয়েকে দেখতে আসছে। এমন দেখতে আসা শুধু নয়, দেখতে এসে দিদিকে দেখতে খুব ভালো ছিল, বলছে আশীর্বাদীও মানে ওই দিন করে দিয়ে যাবে, এরকম ব্যাপার হচ্ছে। মানে যদি সবাই মানে রাজি হয়ে যায়। কি বললাম বুঝতে আচ্ছা। পেরেছো? মানে সেইরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা সবাই প্রেজেন্ট আছি, বাড়িতে লোকজন এসছে, এবারে ছেলের ঘর থেকে দেখতে আসবে। এটা তার আগের দিনের ঘটনা বলছি, সেই দিনকার ঘটনা না, এটা আগের দিনের ঘটনা, মানে প্রিপারেশন চলছে। আর গ্রামের দিকে না ওই মিষ্টি ফিষ্টি সেগুলো দোকান টোকান, ওই সময় দোকানের মিষ্টি ফিষ্টি চলতো না, বাড়িতেই মিষ্টি বানানো হতো। হুম। আমার তো আনন্দ করছে, মাটা গেছে, বড় মাসি টাসি সবাই এসছে, আমার ছোট পিসিমণি এসছে কাকদিক থেকে, সবাই খুব আনন্দ করছি আমরা। দিদি কিন্তু মনমরা হয়ে আছে সেদিন। কিন্তু বিকেল বেলা দিদি কিন্তু ওই ছেলেটার সঙ্গে দেখা করতে যায়, এটা কিন্তু বড় পিসিমণি কিন্তু এটা লক্ষ্য করেছে। এবারে বড় পিসিমণি কিন্তু দিদিকে রীতিমতো থ্রেট দিয়েছে যে দেখ, কালকে দেখতে আসছে, আজকে এরকম করছিস, যদি কেউ বলে দেয় একটা অন্যরকম হবে। এমনি বাবা মারা গেছেন, মানে বড় পিসিমশাই মারা গেছেন, তারপরে যদি কোনো কিছু বদনাম ঘটে যায় তাহলে আমি তোকে নিয়ে কিভাবে থাকবো, হ্যান ত্যান এরকম করে বলেছে, খুব বকাবকি করেছে। দিদি কিন্তু চলে আসে, মানে তাড়াতাড়ি করেই চলে এসে ঠিক সেই দিন রাতের বেলা দিদি কিন্তু সুইসাইড করে, গায়ে আগুন লাগিয়ে দেয়। মানে এটা আমরা প্রেজেন্ট আছি কিন্তু। এইবারে আমি বলি যে সমস্যাটা কোন জায়গায়, মানে কেন আজকে, মানে আমি এই ঘটনাটা তোমার সাথে শেয়ার করছি। দিদি কিন্তু রুম লাগিয়ে দিয়েছিল, ঠিকই না? অদ্ভুত ব্যাপার, দিদি যখন চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে, আমার বাবাটা আবার তখনকার দিনে ব্যায়াম ট্যাম করা লোক, ওদের কাছে একটা দরজা ভাঙা কোনো ম্যাটার নয়। বাবা, বড় কাকু, ছোট কাকু, মেজো কাকু, 3-4 জন মিলেও দরজা ভাঙতে পারে, দরজা ভাঙতে পারেননি? দরজা ভাঙতে পারেনি। এবং যখন কিনা ভাঙলো তখন কিন্তু অলরেডি শেষ। মানে এই নয় যে খুব পুরনো বিশাল মোটা কাঠের দরজা, এরকম কিন্তু নয়, বা লোহার দরজা, এরকম নর্মালি, মানে আমাদের বাড়িতে নর্মালি ওই 2 থেকে 3 ইঞ্চি থিকনেসের দরজা। আচ্ছা। মানে এটা এখনো মানে পিসি তো ঘটনাটা বলতে মানে কখনো ভাবতে চান না, কিন্তু যখনই কোনো প্রসঙ্গেই ঘটনাটা উঠে আসে পিসি কিন্তু মানে এখনো বলতে বলতে কেঁপে যান। কান্না তো আছে, সেটা তো একটা সাইড, কেঁপে যান যে এই ঘটনাটা কিভাবে হতে পারে, যে এরকম। মানে অ্যাকচুয়ালি জানলাটা খোলা আছে, জানলা দিয়ে দেখতে পাচ্ছে মেয়ে চিৎকার করছে, কাঁদছে, বাঁচাও বাঁচাও বলছে, গোটা মানে সে বলা যাবে না, সে এমন পরিস্থিতি। আমরা তখন তো খুব ছোট, মা আমাদের চোখ ঢাকিয়ে রেখেছে, তোরা যাবি না তোরা যাবি না, কিন্তু হাতের আঙুলের ফাঁক দিয়ে দেখছি যে এরকম একটা ব্যাপার। দরজাটা কিন্তু খুললো যে লাস্টে, সেটা কিন্তু এমনি খুলে গেল, এই নয় যে ভেঙে টেঙে ঢুকতে হয়েছে।
সবাই মিলে কাঁধ দিয়ে ধাক্কা দিচ্ছে, দরজা খুলছে না খুলছে না খুলছে না খুলছে না, হঠাৎ করেই খুলে গেল, মনে হলো যেন ভেতর থেকে কেউ খুলে দিয়েছে দরজাটা। হুম ঠিক খোলার পরে যখন দেখা গেল যে নেই, মানে টোটাল শরীর টোটাল পুড়ে একদম কালো হয়ে গেছে। তাও হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, মানে নিয়ে যাওয়ার দৃশ্যটাও খুব ভয়ানক। যাই হোক, সেটা আর বলছি না। সেই কিন্তু সবচেয়ে যেটা মানে চিন্তা করার বিষয় যেটা, সেই ঘরে দিদি মারা যাওয়ার পরে, যেহেতু ওই থাকে না যে অপঘাতে মৃত্যু হলে অনেক রকম রিচুয়ালস থাকে আমাদের, সবকটাই কিন্তু অ্যাজ ইট ইজ যতটা সম্ভব মানা যায় ততটা মানা হয়েছে, এই নয় যে মানা হয়নি। এবং যেটা মজার কথা যেটা বলছি, যে ওই রুমের মধ্যে কোন রকম আগুনের উৎস খুঁজে পাওয়া যায়। আগুনের উৎস মিনস একটা দেশ লাইট থাকতে হবে, না হলে একটা লাইটার থাকতে হবে, মানে আগুন জ্বালানোর কোনো না কোনো সরঞ্জাম তো থাকতেই হবে, হ্যাঁ কিনা? বা যেটা দিয়ে গায়ে আগুন ধরানো হবে কোনো ফুয়েল, সেটা কেরোসিন হতে পারে, ডিজেল, পেট্রোল, যাই হোক না কেন, কিছুই নেই। এবং দিদি যে ঘরটার মধ্যে গায়ে আগুন লেগেছে সেটা হচ্ছে গিয়ে কি বলবো, ভাঁড়ার ঘর। ভাঁড়ার ঘর মানে যেখানে ওই ওই চাল ডাল আলু, তখন তো ওই চাষের তো আলু টালু প্রচুর হতো, এই আলু পেঁয়াজ যেগুলো রাখা, আলু পেঁয়াজ লোক যে ঘরে রাখে সেখানে নিশ্চয়ই আগুনের কোনো জিনিস রাখে না। স্টোর রুমে কি থাকে লোকের? এই সমস্ত জিনিস থাকে না। স্বাভাবিক একদম, মানে সেই ঘরের মধ্যে এমন কিছু উপকরণ ছিল না যেটা দিয়ে ক্যাজুয়ালি লোক গায়ে আগুন ধরিয়ে দিবে। এবং গায়ে যদি তুমি কোনো কেরোসিন তেল ফেল বা ওই জাতীয় কিছু না দাও, তাহলে পুরো গায়ে আগুন তো ধরবে না। মেঝেতে কোনো তেল ফেলের কোনো ফোঁটা টোটা কিছু পাওয়া গেছিল? কোনো রকম। এবং মানে এরকম নাকি পরে ঠাকুর মশাই, যিনি আমাদের পারিবারিক, যিনি পুজো করেন আর কি, মানে সাধ্য শান্তি যিনি করিয়েছিলেন, উনি এসে বলেছিলেন ওই দোষ পড়ে না, মারা গেলে দোষ দেখে না, যে কারুর বাড়িতে কেউ মারা গেলে আগে দোষটা কত পড়েছে সেটা দেখতে। বলেছিল 4 পদ দোষ। 4 পদ দোষ হচ্ছে কি সবচেয়ে বাজে দোষ, যেটা ঠাকুর মশাই বলেছেন। আমার এতটা নলেজ নেই ব্যাপারটা, আমি বলতে পারবো না। 4 পদ দোষ পড়েছিল। এবং এটাকে কাটানোর জন্য অনেক কিছু, মানে বাড়িতে অনেক রিচুয়াল হয়েছিল, মানে তার অর্ধেক আমার মাথায়ও নেই। ঠাকুর মশাইকে পর্যন্ত জমি জায়গা দান করা হয়েছে, মানে এরকম একটা ব্যাপার নাকি ওটা আছে, যে এই দোষ কাটাতে গেলে এই করতে হয়। আচ্ছা। না, আমরা তখন ছোট বলে এত কিছু আমাদের মাথায় ছিল না, কিন্তু এগুলো সবই আমি পরবর্তীকালে শুনেছি। এবং সবচেয়ে যেটা আমাদের এখনো যেটা পড়ে, ওই দিদির ছোটবেলার ছবি, মানে দিদির কোনো ছবি ওই ঘরে নেই। কেন? কোনো ছবি এই ঘরে ওই ঘরে নেই বললে হয়তো অন্যরকম মনে হবে, যে এটা তো হতেই পারে যে কেউ ছবি তুলেনি, তার ছবি নাও থাকতে পারে। মানে এরকম হয়েছে যে তারপরে তো এটা তো একটা অ্যাক্সিডেন্ট গেল, অ্যাক্সিডেন্টের যদি আগেও বলি, দিদি কিন্তু ছবি কিন্তু অনেক তুলেছেন। এবারে তখন তো মোবাইলের এতটা ব্যাপার ছিল না, ক্যামেরারও এতটা ব্যাপার ছিল না, ওই স্টুডিওতে গিয়ে ফটো তুলতে হতো। এবারে গ্রামের বাড়ি থেকে এসে স্টুডিওতে ফটো তোলা ওই একটা দুটো যেটা হয় আর কি, তো ওগুলো সব অ্যালবামের মধ্যে ঢোকানো ছিল, ওই পুরো অ্যালবামটাই মিসিং ছিল। মানে অ্যাকচুয়ালি ওই দিদির কোনো ছবি পিসিমণির কাছেও নেই, আমাদের কারোর কাছেও নেই। কিন্তু বাকি দুজন দাদার কোনো না কোনো একটা দুটো ছবি, ছোটবেলার ছবি একটা দুটো আছে, কিন্তু ওই দিদির কিন্তু নেই একটা। পরবর্তীকালে তার কলেজের কোনো একটা বান্ধবীর কাছে, মানে ওই ব্যাপারটা হয় না যে শ্রাদ্ধের সময় তো ছবিটা লাগে, ঠিক কিনা? যখন শ্রাদ্ধ পড়ে ওই সময় তো ছবিটা লাগে। তো ওই সময় ছবিটা যখন খোঁজা হয় বাড়িতে কোথাও পাওয়া যায়নি। আবার পাওয়া গেল, কেমন পাওয়া গেল বলতে ততটাও ভালো নয়, মানে ওরা কলেজ থেকে কোনো একটা জায়গায় ট্যুরে গেছিল, ওই ট্যুরে একটা গ্রুপ ফটো, ওই গ্রুপ ফটোর একদম পেছনের সারিতে, মানে কোনো রকমের মুখটা বোঝা যাচ্ছে, ওই ছবিটা আনা হয়েছিল। তাও সেটাকে এখনকার মতো কম্পিউটারের টেকনোলজি তখন তো ছিল না, কোনো রকম করে ওই কেটে ফেটে করে ওই একটা আইডিয়া মতো, তাও সেটাকে দিদি বলে আমি চিনতে পারিনি।
ওইটাকে রাখা হয়েছিল। এবং সবচেয়ে যেটা এরপর থেকে ঘটনাগুলো শুরু হয়, এরপর থেকে ঘটনাগুলো মানে অনেকটাই আমার কিন্তু নিজের চোখে দেখা। ওই বাড়িটা তারপরে পিসিমণি বেশ কদিন চলে এলেন, আমার বাড়িতে থাকলেন। ওই বাড়িটা এমনি ছিল পরে। আস্তে আস্তে 2017-18 পর থেকে বাড়িটা আহ, এমন একটা সিচুয়েশন দাঁড়ায়, মানে আমার পিসেমশাই গাছ খুব ভালোবাসতেন। উনি বাগান করার প্রচুর শখ ছিল। এবারে পিসেমশাই মারা যাওয়ার পরে বাগানটা মানে অবহেলা অযত্নেই মোটামুটি, যেগুলো বড় গাছ সেগুলো কিন্তু ভালোই ছিল, আর ছোট ছোট গাছগুলো হয়তো শুকিয়ে গেছিল। কিন্তু মজার কথা হচ্ছে যে বড় বড় আম গাছ, দুটো নারকেল গাছ, পেয়ারা গাছ একটা ভালো ছিল, সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যাওয়া শুরু করলো। মানে এটা একটা, এটা এটা না একটা মানে কি বলবো, চারিদিকে গাছ, মানে ও আমাদের পিসির বাড়ির চারপাশে এমনি যে জঙ্গল আছে, জঙ্গলের গাছগুলো সবুজ। পিসির বাড়ির ওই বাউন্ডারির ভিতরে যতগুলো গাছ সবগুলো কেমন যেন শুকনো, আহ, পাতা খুলে পড়ে গেছে, গাছগুলো ন্যাড়া হয়ে দাঁড়িয়েছে, এইরকম আস্তে আস্তে এরকম সিচুয়েশন তৈরি হয়। এবং পরবর্তীকালে ওই মানে পিসির বাড়িতে কোনো পাখি টাখি আর বসতো না। হ্যাঁ, এটা তো এটা এটা অবশ্য লজিক দিয়ে বলা যায় যে গাছ যেখানে শুকিয়ে গেছে সেখানে পাখি আসবে, কোনো এটাও হতে পারে। কিন্তু আমি বলছি নর্মালি একটা দুটো পাখি তো উড়ে এসে ঘরে বসতেই পারে, সবাই যে গাছেই বসবে এমন তো কথা না। একটাও পাখি বসতো না। এটা আমরা বহুবার দেখেছি। মানে আমাদের দেশের বাড়ি থেকে বড় পিসিমণির বাড়ি ঢিল ছোড়া দূরত্ব, মানে এক প্রকার ছাদে দাঁড়ালে কি অ্যাকচুয়ালি ছাদে দাঁড়িয়ে আছি আজকে দেশের বাড়িতে। এখান থেকে হুম। আমি এই যে কথাটা বলছি, শ্রোতা বন্ধুদের বলে রাখি যে আমি দেখতে পাচ্ছি কিন্তু ঘরটা এই একদম সামনাসামনি। উম, মানে পরিষ্কার দেখাই যায়। আমাদের এখান থেকে বড় পিসিমণির বাড়ি ওই মেরে কেটে হেঁটে 3 থেকে 4 মিনিট। একটু ঘুরে যেতে হয় কিন্তু দেখতে পাওয়া যায় সামনাসামনি। মাঝখানে একটা বড় পুকুর আছে, চারিদিকে একদম জঙ্গল, মানে সবুজ জঙ্গল, নারকেল বাগান, আম বাগান, চারদিকে প্রত্যেকের বাড়িতে ভর্তি। শুধু মাঝখান থেকে ওই জায়গাটা যেন মনে হচ্ছে একদম হলুদ, মানে পাথরের ঢিপি হলে পড়ে আছে। মানে হলুদ পাথর কেন বলছি, গাছের পাতাগুলো সব নিচে পড়ে সব হলুদ হয়ে আছে তো। মানে একটা গাছও মানে নট ইভেন এ সিঙ্গল ট্রি আর কি, মানে একটা গাছও কিন্তু বেঁচে নেই। মানে সিচুয়েশনটা এই জায়গায় আছে। মানে এটা কিন্তু যে একদিনে হয়েছে এরকম নয়, আস্তে 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 একটা গাছ দুটো গাছ, মানে আমরা খুব মানে এরকম হয়েছে কি, গ্রামের দিকে হয় না যে কারুর বাড়িতে ফাঁকা পড়ে আছে, বিশেষ করে ফলের বাগান, ফল হয়েছে, বাচ্চারা গিয়ে সেখানে স্বাভাবিক চুরি করবে। কিন্তু পিসিমণির বাড়িতে পিসিমণিরা যখন চলে এলেন এই ঘটনার পর থেকে, তখন কিন্তু গাছগুলো তো আর একদিনে মারা যায়নি। আমের সিজনে প্রচুর আম হয়েছে, কাঁঠাল গাছ ছিল, একটা কাঁঠাল পেকেছে, আহ নারকেল গাছে তো সারা বছর নারকেল হয়। একটা কেউ ওই বাগানের মধ্যে ঢুকে ফল পাড়ার সাহস করে? ওই বাড়িতে আমার যেটা মানে আমি যেটা নিজে এক্সপিরিয়েন্স করেছি, মানে আমি এর আগে যতগুলো কথা বললাম কারোর না কারোর কাছ থেকে ওটা শুনেছি আমি। কিন্তু এবারে যেটা আমি শেয়ার করবো এটা আমার নিজের ঘটনা, মানে আমি ওই বাড়িতে যেটা নিজে দেখেছি বা ফিল করেছি সেই ঘটনাটা বলি। আমার হুম। কলেজের তখন ফাইনাল ইয়ারে ওই দেশের বাড়িতে আমরা সবাই জড়ো হয়েছি ঠিক এই সময়টা, মানে ওই নভেম্বরের ওই শেষ কি ডিসেম্বরের শুরু, এই সময় ধান কাটা চলছে আর কি গ্রামের দিকে। এবারে বাড়িতে বাড়িতে স্বাভাবিক প্রচুর লোক, ধান কাটার জন্য লোক হয়েছে, তারা সব বারান্দায় ওই মিলিয়ে মানে একদম বড় করে একটা বিছানা পাতা হয় আর কি। তো বাড়িতে প্রচুর লোক, মানে পড়ার জায়গা খুবই কম। আমি আর মানে আমার ছোট পিসিমণির যে ছেলে, ওই ধান কাটার সময় তো সবাই মোটামুটি একজোট হয় বাড়িতে। এটা একটা উৎসবের মতো গ্রামের দিকে। তো ছোট পিসিমণির ছেলে, সেও দুজন মিলে পড়াশোনা করবো। কোথায় পড়া যায় না, চল বড় পিসিমণির রুমটা ফাঁকা পড়ে আছে, ওইখানে একটা রুম পরিষ্কার করে সেখানে পড়বো। এটা কাউকে বলিনি কিন্তু। এবারে কাউকে বললে তো আর যেতে দেবে না। আমি আর বয়সটা কম তখন, খোরদা, সেই জন্য অত কিছু বিশ্বাস করতেন না। না বিশ্বাস করা বলতে এই যে সমস্ত ঘটনা এর আগে বললাম এগুলো সবই শোনা কথা। মানে আমার ওই যে দিদিকে মারা যেতে দেখেছি, ওই হুম। লাস্ট ওই বাড়িতে যাওয়া,
তারপরে তো কেউই নিয়ে যেত না, আর যেতেও দিত না বাড়ি থেকে। তারপরে অনেকদিন হয়ে গেছে, তারপরে এই ঘটনাটা বলছি। এবারে বয়স কম মানে শুধু না, কলেজে পড়ছি, তখন একটা বেশ ডেপো ডেপো ভাব। আর দূর কি হবে, দেখা যাবে, চল তো। আর তারপরে আমাদের মনে একটা আছে কি, আরে দূর, সে তো আমার দিদিই ছিল, ঠিক কিনা। এবারে দিদি হয়ে ভাইকে আর কি আর বলবো, এরকম একটা ব্যাপার আর কি। দিয়ে যথারীতি গেছি রাতের বেলা। আমাদের যেই সময় ধান কাটাটা থাকে না, ওই সময়টা সারাদিন প্রচুর পরিশ্রম থাকে আর কি। মোটামুটি 7টা-8টার ভেতরে একদম পাড়া অন্ধকার। আর আমরা সেই টাইমটাই পড়াশোনা করবো বলে গেছি আর কি। মানে সেই যে গেছি, সেটাই হচ্ছে কি সেই সময় লাস্ট যাওয়া আর কি, আর যেতে পারিনি। আমি ঘটনাটা বলছি। উম, একটা তো ওই এভারেডির যে টর্চ পাওয়া যেত না, ওই স্টিলের টর্চ যেগুলো, ওই স্টিলের যে টর্চ গুলো বড়, ওই 4 ব্যাটারির টর্চ আর কি, সেই টর্চ নিয়ে আর বই খাতা নিয়ে আর 4টে মোমবাতি নিয়েছি। এটা হচ্ছে ব্যাকআপ। আর একটা হ্যারিকেন লাইট যেটা থাকে আর কি, সেই লাইট নিয়ে দুজন মিলে চলেছি। খাওয়া দাওয়া শেষ, একটা জল বোতল, জলের মগ নিয়েছি, একটা জল বোতল নয়, মগ আর কি, মগ নিয়ে চলো সেখানে পড়াশোনা করবো। দিয়ে এবারে ঘরের সামনে তখন কিন্তু তালা টালা লাগানো ছিল না। এখন যেরকম ভাবে ওই ঠাকুর মশাই বেঁধে দিয়ে গেছেন, তখন কিন্তু সেরকম ছিল না। আমরা গিয়ে বারান্দাতে রীতিমতো, মানে ওই বাইরের পাঁচিলের পাঁচিল পেরোলেই একটা ওই কি বলবো, কিছুটা রাস্তা ওই মানে ইট বিছানো, ওই ইট বিছানো রাস্তা গেলে সামনে একটা উঠান। আর উঠান পেরোলেই হচ্ছে কি মানে মানে ফার্স্ট রুম আর কি। আমরা রুমে টুমে যাইনি, আমরা ওই উঠোনেই কিন্তু বসছি, কেন রুমের মধ্যে যাওয়ার মতো ইচ্ছে হচ্ছিল না। তো মাদুর টাদুর বিছিয়ে পড়াশোনা তখন কি বলবো, এই 10-15 মিনিট কি আধ ঘন্টার মতো পড়েছি। ঠিক তারপরে আহ 3 তলায় কেউ যেন হাঁটছে বা ধূপ ধূপ মানে লাফাচ্ছে, এরকম একটা আওয়াজ পাওয়া গেল। কত হবে রাত্রি তখন, 8:30 কি 9টা বাজেনি মনে হচ্ছে। এখন সেই সময় ভয় ভয় কোনো কাজ করছে না, তখন কিন্তু মনে হচ্ছে যে কে করছে জিনিসগুলো, একবার চল দেখে আসি। কি বলছি বুঝতে পেরেছেন? দিয়ে দুজন মিলে ছাদে গেছে। ছাদে যখন গিয়ে দেখি কেউ নেই। এবারে ছাদে গিয়ে যখন গেছি, আর কলেজের পড়ি, আর পকেটে মানে বিড়ি থাকে আর কি, বিড়ি সিগারেটের ব্যাপার একটা থাকে। আমি এটা বলছি সবার সামনে, যদিও বলাটা ঠিক হবে কিনা জানি না। উঠতি বয়স তো তখন, ওই ছোট ছোট ওই যে কলেজ বিড়ি পাওয়া যায়, ছোট বিড়ি নিয়ে আমি বললাম, উঠেই যখন এসছি, সবাই যখন ঘুমিয়ে গেছে, এখানে তো অন্তত কেউ আসবে না, চল একটু খাওয়া যাক। যেই ভাবা সেই কাজ, আগুন টাগুন জ্বালিয়েছি, মানে আগুন বলে লাইটার জ্বালিয়ে আর কি, ধরিয়ে দুজন মিলে বসছি আর কি। হঠাৎ করে মনে হলো নিচে, নিচে যেখানে আমরা মানে নিচতলায় যেখানে বসছিলাম, সেখান থেকে কেউ যেন মুভ করছে, বা কেউ যেন কোনো ভারী জিনিসকে টেনে নিয়ে যাচ্ছে, সেরকম একটা আওয়াজ যেটা। একটা মিনিট, আমি একটা জিনিস শ্রোতা বন্ধুদের বলে দিতে চাইছি। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমরা এখানে কোনো রকম নেশার জিনিস বা ধূমপানকে আমরা প্রমোট করছি না। বলতে ভুলে গেছিলাম জিনিসটা। আচ্ছা আচ্ছা, একদম একদম। আচ্ছা, আমি সেই এপিসোডটা মানে সেই ঘটনাটা আমি ছেড়েই দিচ্ছি আর কি। তো উপর থেকে যখন আমরা, তখন তো স্বাভাবিক ভয়ও লাগছে যে আমরা ছাদে এলাম, ছাদে কেউ নেই। চারিদিকে মাইলের মানে কি বলবো, যতটা আমার নজর যাচ্ছে, মানে টর্চ মেরে যতটা দেখছি, আশেপাশে কেউ নেই। আবার নিচে আবার আওয়াজ পাচ্ছি। আমরা তখন তাড়াহুড়ো করে নিচে নামি। নিচে নামতে গিয়ে দোতলা থেকে জাস্ট ওই একতলায় যাওয়ার যে সিঁড়ির যে মানে এটা, ওই লাইনটাতে আমরা যখন টর্চ মেরে দিই, টর্চ মেরে দেখতে পারি যে কোনো একটা কিছু যেন দেওয়ালে সরে গেল, মানে মুভ করে চলে গেল, এবং অনেকটা যেন হাওয়ায় ভেসে, মানে হেঁটে নয়, হাওয়ায় ভেসে মুভ করা যাকে বলে। মানে আমি অদ্ভুত ব্যাপার, মানে আমি এটা বলতে গিয়ে এখনো আমার হাত পা কেঁপে যাচ্ছে। ঠিক মানে কি বলবো, মানে সেই যে মূর্তিটা বা যেটা মুভ করলো, মাটি থেকে কিন্তু অনেকটাই উপরে। মানে নর্মালি কোনো মানুষ বা কোনো কিছু জন্তু জানোয়ার হলে গ্রাউন্ড
গ্রাউন্ডের সঙ্গে কিন্তু অ্যাটাচ থাকবে। এটা কিন্তু সেরকম নয়। জাস্ট মানে কি বলবো, একটা উম, কোনো একটা ধোঁয়াকে যদি আমি একপাশে ফ্যান দিয়ে দিই, তাহলে ধোঁয়াটা যেরকম মুভ করে যাবে সামনে থেকে, ঠিক সেরকম হলো ব্যাপারটা। কিন্তু বাতাস আচ্ছা, টাতাস কিচ্ছু নেই বাতাস। মানে তারপরে আস্তে আস্তে ভয় লাগা শুরু হলো। মানে আমার সঙ্গে যে আমার মানে ছোট পিসিমণির যে ছেলে ছিল, সে আমাকে রীতিমতো আমার হাত ধরে আছে এবং সে কাঁপছে। আমি তাকে বলছি যে ভাই কোনো ভয় নেই, কিছু নেই, চল নিচে, উম, বাড়ি চলে যাব, আর থাকার ইচ্ছে নেই, পড়াশোনা অনেক হয়েছে, এরকম ব্যাপার। আহ, মানে এই জায়গাতে মানে আমার এই প্রথম ভয় লাগলো কিরকম। আমরা কিন্তু নিচে নেমে আর খুঁজে পাচ্ছি না কোন দিকে বেরিয়ে যাওয়ার রাস্তা, মানে এন্ট্রান্সটা খুঁজে পাচ্ছি না। অথচ সেটাতে মানে আমাদের ছোটবেলাতে যাওয়া আসা সবকিছুই হয়। আমরা খুঁজে পাইনি সেদিন দুজনই। হতে পারে সেটা ভয় পেয়েছি বলে, অনেক সময় হয় ভয় পেলে চিন্তা করার মানে ব্যাপারগুলো ওই ঠিক হয়ে ওঠে না। কিন্তু এতটাও কি হবে? আর এমন কোনো সেই মানে রাজমহল নয় যে বাবু প্রচুর জায়গা, প্রচুর রুম, যে একটা রুমে ঢুকে পড়েছি, অন্য রুমে বেরোনোর রাস্তা পাচ্ছি না, এরকম তো নয়। সিম্পলি বাড়ি একটা। মানে তারপরে কি করব কিছু না পেয়ে আহ, মনে হলো যে চল যেদিকে যাচ্ছে, মানে যেদিকে ফাঁকা পাচ্ছি সেদিকেই চল, দেখা যাবে। কিছুক্ষণ চেষ্টা করার পরে আমরা বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের পড়ার যে খাতা পত্র বা পেন বা হার্কিং লাইট ছিল নেভানো। আমরা কিন্তু নিচে জ্বালিয়ে পড়তে বসছিলাম। আমরা এসে আবার মানে লাইট যখন জ্বালালাম, হার্কিং লাইট যখন জ্বালালাম, যখন দেখলাম যে টোটাল জিনিসটা ম্যাশড আপ হয়ে গেছে। মানে বই খাতা পত্র কেউ যেন টেনে হিঁচড়ে ছিঁড়ে মিড়ে সেখানে সেখানে মানে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। এইটার পরে আমরা আর সেখানে থাকার মানে কোনো ইচ্ছেই হয়নি। মানে ওইটুকু সাহস আমার ছিল না। কিভাবে বাড়ি ফিরেছি আমরা নিজে জানি না। পরের দিন সকালবেলা, এটা তো বাড়িতে এক প্রস্থ হলো, বকা টকা হলো। উম, আমার হুম, সাথে দাদু ছিলেন। দাদু দাদু ঠাকুর মশাইকে নিয়ে আমাদেরকে নিয়ে কিন্তু গেছিলেন পরের দিন। মানে বই খাতা তো ইম্পর্টেন্ট নোটস ফোটস ছিল, এখন পরীক্ষাটা তো দিতে হবে কোনো রকমে, হুম, তো সেগুলো আনতেই হবে। গিয়ে কোনো রকমে সেগুলো আমরা কুড়িয়ে মুড়িয়ে আনি। এবং ঠাকুরমশাই সেই দিন বাড়িতে ওই ওই লাল সুতো আর লাল কাপড় দিয়ে কি সব বেঁধে রেঁধে দিয়ে যান, বলেছেন যে আমি এটাকে বেঁধে দিয়ে গেলাম, আর এখানে যেন আর কোনোদিন না আসা হয়, এরকম করে সিল করে দেন। ওটাই আমার লাস্ট মানে যাওয়া আর কি। মানে ওই জিনিসটা মানে ওই ঘটনার পর থেকে আমি কিন্তু দীর্ঘদিন আর এখানে আসিনি। মানে এই পডকাস্টে আমি এই ঘটনাটা তুলে ধরবো বলে গত সপ্তাহে আপনার সাথে মনে কথা হয়েছিল যে এই সপ্তাহে আমরা বসবো। হুম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু এই ঘটনাটাকে মানে শ্রোতা বন্ধুদের সঙ্গে বা আপনার সঙ্গে এটাকে শেয়ার করা। তো আমি এইখানে আমি কিন্তু প্রেজেন্ট আছি, এই ঘটনাটা যাতে করে আবার সেই ফিলটা কিন্তু আবার হচ্ছে, এবং সেই ঘটনা যে বলছি সেটা কিন্তু মনে হচ্ছে আমার চোখের সামনে হচ্ছে। রাতুল বাবু, একটা কথাই বলবো যে এখন ফিল করার চক্করে আপনি আবার ওই বাড়িটার কাছাকাছি যাবেন না, বেকার একটা ঝামেলা আবার ক্রিয়েট হয়ে যাবে। না না, এটা ঘটনা আচ্ছা, না। আমার একটা প্রশ্ন রয়ে গেল, সেটা হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা। দিদির যে ফটোটা ছিল, সেই ফটোটা কেন পাওয়া গেল না এবং ওই বাড়িটার ইতিহাসটা কি ছিল? এইবারে আমি মানে এটা একটা ভালো প্রশ্ন করেছেন। মানে ভালো প্রশ্ন মানে দাদু যখন দিদির অপঘাতে মারা যায়, তখন তো অনেকের কাছ থেকে সাজেশন নেওয়া হয়। হুম, আমাদের সেখানে আহ, মানে আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি। ওই কুম্ভ মেলা যেটা হয়েছিল হুম, মহারাষ্ট্রের নাসিকে, এটা খুব সম্ভবত 2015 কি 2016 সাল নাগাদ, মানে দিদি সেই বছর মারা গেছেন। আহ, আমি আমার সঙ্গে যারা যারা সেখানে আমরা গেছিলাম, পিসিমণিও ছিলেন কিন্তু সেখানে প্রেজেন্ট ছিলেন। একজন মানে নাগা সন্ন্যাসী, মানে ওই জুনা আখড়া থাকে, জুনা আখড়ার যে নাগা সন্ন্যাসী যিনি আছেন, তার সঙ্গে হুম, আমরা সপরিবারেই ওনার সঙ্গে দেখা করতে যাই। উনি কিন্তু আমাদেরকে ওনার যে
যেটাকে ক্যাম্পাস বলবো, বা উনার যে তিনি যেখানে বসছেন, এটা অ্যাকচুয়ালি পাহাড়ের গায়ে ধাপ ধাপ হুম। করা আছে। হুম ওই ওই ধাপের ওই যে এলাকাটাতে উনি কিন্তু আমাদের বললেন যে আপনারা বাইরে দাঁড়ান, হিন্দিতেই বলছে আর কি, বাইরে হুম দাঁড়ান। এবং ওনার অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন তারা কিন্তু আমাদের হাতে ওই কিছু ওই ভস্য বলে না, ভস্য যে হুম ছাই ছাই, ওই ছাইগুলো একটু হাতে দিল, বলছে এইটা আপনি হাতে নিয়ে একটু গায়ে ছিটিয়ে নিন। তো আমরা প্রত্যেকেই সেটা করি, দিয়ে তারপরে বললো যে তুমি আপনারা ভেতরে আসতে পারেন। তো ওনার সাথে অনেক কথাই হয়েছে। যেটা আমি জিস্ট তুলে ধরছি, মানে পিসিমণিকে দেখেই কিন্তু বলেছিলেন যে এরকম ওনার সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওনার প্রিয়জন একজন অপঘাতে মারা গেছেন, এটা কিন্তু বলেছেন। মানে কে মারা গেছে, কিভাবে মারা গেছে, এগুলো কিন্তু উনি বলেন। উনি বলেছেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই অ্যাক্সিডেন্টটা রিসেন্ট, মানে খুব বেশি পুরনো না। এবং হুম এটার জন্য, এবং যে মারা গেছে সে কিন্তু ছেড়ে যায়নি। পিসিমণিকে দেখেই কিন্তু ও বলছে যে তোর সঙ্গে আছে এখনো। হুম মানে আমরা রীতিমতো সেখানে ভয় পেয়ে যাই। আচ্ছা। এবং উনার দেওয়া, মানে উনি একটা জিনিস দিয়েছিলেন যে এটা ঘরে ঝুলিয়ে দিবি, ঘরে ঝুলিয়ে দিলে ও আর কোথাও যাবে না। এবং ওটা যখন আমরা বললাম যে ওই ঘরটা ছেড়ে দিয়েছি আমরা, বলছে ঠিক আছে তাহলে তাকে তার জায়গায় থাকতে দেওয়া হোক, তাহলে তাকে তাকে তার জায়গায় থাকতে দেওয়া হোক। তোরা যখন অন্য জায়গায়, মানে আমরা যেহেতু অন্য জায়গায়, পিসিমণিরা তো শিফট হয়ে গেছে অন্য জায়গায়, তাহলে ওই ঘরের মধ্যে ওকে থাকতে দেওয়া হোক, তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। এবং আচ্ছা। বলছে যে ও প্রিয়জন, মানে প্রিয়জন মানে আমরা বুঝে নিয়েছি কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, হুম দুজনই তো মারা গেছে। এখন বড় পিসেমশাই তো অপঘাতে নয়, বড় পিসেমশাই সেটা একটা অ্যাক্সিডেন্ট হলেও সেটা অপঘাতে নয় কিন্তু। অসুস্থ হয়ে গেছিলেন শেষের দিকে, কিন্তু দিদির কেসটা একদম মানে সদ্য ছিল ব্যাপারটা আর কি তখন। হুম তো ও যখন বলেছিল, মানে ওই সন্ন্যাসী বলেছিলেন যে ওই ঘরে যেন কাউকে, মানে বিশেষ করে ওই রুমটাতে ওই একটা তাবিজ দিয়েছিলেন, ওই তাবিজ দিয়ে বেঁধে দিয়েছিলেন ওই রুমটা, ওই মানে ওই রুমটা যেন কখনো খোলা না হয়। আর একটা পুতুল দিয়েছিলেন, মানে কালো একটা ওই পুতুলের মতো কি বলে ওটা, হুম বাড়ির সামনে একটু ঝুলিয়ে রাখলে তাহলে ও আর বাইরে বেরোবে না। মানে এই ছিল ঘটনা। এবং দ্বিতীয় যেটা বলা, আহ, বাড়ির যে এক্সাক্ট লোকেশন যেখানে, সেটা কিন্তু ভালো জায়গা। মানে এই নয় যে সেটা এই শ্মশানের উপরে বা অন্য কিছুর উপরে করা হয়েছে এরকম, মানে বাড়িটা কিন্তু কার্স নয়। মানে ওখানে কোনো অভিশপ্ত বাড়ি ছিল না কিন্তু একটা সময়। এটা হুম কিন্তু ভালোই জায়গা। কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে ওই ঘটনাটার পর থেকে ওই জায়গাটা এবং ওর আশেপাশে আহ, দু একটা বাড়ি পুরো খালি হয়ে যায়। এবং এই যে গাছটা যে শুকিয়ে যাওয়ার কথাটা, এটা কিন্তু মহারাজজি তখনই বলেছিলেন, মানে যিনি সন্ন্যাসী মহারাজ, যিনি জুনা আখাড়ার, উনি কিন্তু বলেই দিয়েছিলেন যে তোমরা একটু লক্ষ্য করবে যে ওই বাড়িতে ওই গাছ টাছ সব শুকিয়ে যাবে। আরো অনেক কিছু বলেছিলেন যে মাঝে মধ্যে কোনো আহ, গন্ধ নাকে আসবে, বা পাখি টাকি বসবে না, এটা কিন্তু উনি বলে দিয়েছিলেন যে এগুলো হবে। তাহলে এগুলো হচ্ছে সিমটম। হুম কিন্তু যেহেতু ওকে, মানে প্রিয়জন যেহেতু, আর যেহেতু আমরা অন্য জায়গায় শিফট হয়ে গেছি, বলছে তাহলে তাকে তার জায়গাটা থাকতে দাও, তাকে আর ডিস্টার্ব করাটা ঠিক হবে। তারপর থেকেই বাড়িটা এরকম এখনো পড়ে আছে। আচ্ছা। তুলদা, আপনার থেকে তো আজকে একটা ভালো ঘটনা পেলাম, এবং আশা করছি আজকে আমাদের অডিয়েন্স যারা আছে তারা এই ঘটনাটাকে যথেষ্ট ভালোবাসা দেবে। আপনার কি কিছু বলার আছে? না, আমার আর সেরকম কিছু বলার নেই। এই ঘটনাটার সাথে আমি আজকে আরো একটা ঘটনা বলার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আজকে আর সময় হবে না, অনেকটাই সময় অতিবাহিত হয়েছে। আর অর্পণ বাবু, আপনার সাথে অনেকক্ষণ কথা হলো। হুম আমি হুম পরবর্তীকালে আপনি আর নিশ্চয়ই যদি সুযোগ হয়, আমি নিশ্চয়ই পরের দিন একটা ঘটনা আমি শেয়ার করতে চাইবো। আর অবশ্যই। এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে বলে রাখা, যেটা আমার তরফে মনে হয়েছে যে এটা আমি কোনো মানে ভৌতিক বা অতিলৌকিক কোনো কিছুকে ইম্প্রোভাইজ করার জন্য এটা কিন্তু বলিনি, এটা আমার সাথে হয়েছে। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নেক্সট পডকাস্টের এক- জন্য তৈরি থাকুন, আমরা খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করব। আজকের মতো এখানেই শেষ পুনরায় করছি আমি, তাহলে। ঠিক ঠিক ঠিক, পুনরায় সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জানাই, নতুন বছরের শুভেচ্ছা জানাই। আজকে এখানেই তাহলে আমার এটা শেষ হলো। হুম, ধন্যবাদ। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন।
আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.